হ্যালো বন্ধুরা। উম, আমার চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাতে তোমাদের স্বাগত। আমার নাম সুরজিৎ। তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে জেনারেটিভ এআই কি। আমি জেনারেটিভ এআই সংজ্ঞাটা তোমাদের বুঝিয়েছি। এছাড়া এভলিউশন অফ এআই, এআই এর বিবর্তন কিভাবে হয়েছে, এআই একদিনে আসেনি, কিভাবে ধাপে ধাপে জেনারেটিভ এআই এসেছে সেই জিনিসটা আমি দেখিয়েছি। আর এছাড়া আমি আলোচনা করেছি জেনারেটিভ এআই ও ইন্টারনেটের মধ্যে পার্থক্য। তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড আসলে কিভাবে কাজ করে, এখানে আমি জেনারেটিভ এআই কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে শুরু হয়েছিল, এআই রেভলিউশন, রুল বেসড এআই থেকে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই কীভাবে এসছে, সেগুলো আমি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করেছি। এছাড়া লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট জিপিটি কীভাবে কাজ করে, ইন্টারনেট ও জেনারেটিভ এআই এর তুলনা। তো আমার চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড বাংলা থেকে তোমরা এই ভিডিওটি পেয়ে যাবে। আচ্ছা বলো তো, তোমরা কি কখনো ভেবে দেখেছো চ্যাট জিপিটি বা ক্লডের মতো এআই আসলে ভিতরে ভিতরে কীভাবে কাজ করে? কীভাবে এত বড় সিস্টেম তৈরি হয়েছে, আর সেটা তৈরি করার পর মানুষ সেটা দিয়ে কী কী বানায়? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই যে ডায়াগ্রামটা দেখাচ্ছি, ফাউন্ডেশন মডেল, তো এটাই আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো এই ডায়াগ্রামে আছে ফাউন্ডেশন মডেল জিনিসটা আসলে কি। আর এখানে দু ধরনের ফাউন্ডেশন মডেল থাকে, এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আর এলএমএম লার্জ মাল্টিমোডাল মডেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, জেনএআই জগতে দুটো দল আছে, বিল্ডার্স পার্সপেক্টিভ অ্যান্ড ইউজার পার্সপেক্টিভ। মানে এই দুটো দলের বিল্ডার আর ইউজার, এই দুটো দলের কাজ, পার্থক্য, আর কে কোথায় সুযোগ পাবে, সেই সব জিনিস আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা ডায়াগ্রামটা স্ক্রিনে দেখতে থাকো আর আমি একটু একটু করে বুঝিয়ে বলবো। তো প্রথমে ফাউন্ডেশন মডেল কি। তো এই বেগুনি রঙের বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, ফাউন্ডেশন মডেল। তো আমি যদি একটু সহজ করে বলি, তাহলে তোমরা কল্পনা করো যে একজন মানুষ আছে, সে জন্ম থেকে এখন পর্যন্ত শুধু বই পড়েছে, বিজ্ঞানের বই, ইতিহাসের বই, রান্নার বই, আইনের বই, ডাক্তারি বই, কবিতা, উপন্যাস, খবরের কাগজ, পৃথিবীর যত বই লেখা হয়েছে সব পড়েছে। বাংলা, ইংরাজি, হিন্দি, সমস্ত রকম ভাষায়। এখন তুমি যখনই তাকে কোনো প্রশ্ন করবে সে উত্তর দিতে পারবে। তাকে অঙ্কের প্রশ্ন করলে সে উত্তর দিয়ে দেবে। রান্নার রেসিপি জিজ্ঞেস করলে বলে দেবে। কবিতা লিখতে বললে লিখে দেবে। কোড লিখতে বললে লিখে দেবে। তো এই যে ফাউন্ডেশন মডেলটা ঠিক সেই ব্যক্তির মতো। তো এইখানে ফাউন্ডেশন মডেল মানুষটা আসলে একটা কম্পিউটার প্রোগ্রাম, আর সে পড়েছে শুধু বই নয়, সে হলো ইন্টারনেটে প্রায় সব কিছুই পড়েছে, কোটি কোটি ওয়েব পেজ, লক্ষ লক্ষ বই, গিটহাবের কোটি কোটি কোড, ওইসব সবই তার জানা। তো এটা হলো খুবই বড়, এক্সট্রিমলি লার্জ এআই ট্রেন্ড অন ম্যাসিভ ডেটা। এটা পড়েছে অনেক অনেক ডেটা, এসেন্সিয়ালি দ্য এন্টায়ার ইন্টারনেট। এখন তুমি যদি এই জিনিসটা দেখো, জেনারেলাইজ ওয়ান মডেল মেনি টাস্কস, তো এইটা কি বোঝাতে চেয়েছে ফাউন্ডেশন মডেলের ব্যাপারে। তো এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ। আগেকার এআই ছিল শুধু টাস্ক স্পেসিফিক, মানে এআই শুধু ছবি চিনতে পারতো, অথবা এআই শুধু স্প্যাম ধরতে পারতো। একটা এআই একটাই কাজ জানতো, ও ওয়ান এআই ওয়ান টাস্ক। কিন্তু ফাউন্ডেশন মডেল
ওই একটাই, কিন্তু এ 1000টা কাজ করতে পারে। এখানে ফাউন্ডেশন মডেল ট্রান্সলেট বা অনুবাদ করতে পারে, কোড লিখতে পারে, গল্প বলতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে। তাহলে এটা হলো ওয়ান মডে মেনি টাস্কস। পরে যেটা লেখা আছে দেখো, কস্ট ক্রোস টু 10, মানে এটি বানাতে কত খরচ হয় জানতে চাও? GPT-4 বানাতে খরচ হয়েছে প্রায় $100 মিলিয়ন। তোমরা জানো GPT-4, ওপেন এআই এর GPT-4 ভার্সন, সেটা খরচ হয়েছে $100 মিলিয়ন। 100 মিলিয়ন মানে যদি আমি বাংলাতে বলি, এটা প্রায় 1100 কোটি টাকা। তো এই সংখ্যাটা তোমরা বুঝতেই পারছো, এটা কোনো ব্যক্তি বা ছোট কোম্পানির পক্ষে কখনোই সম্ভব নয়। আর পরের টার্মটা দেখো, রিকোয়ার্ড থাউজেন্ডস অফ জিপিইউ। তো জিপিইউর ব্যাপারে সবাই জানো, জিপিইউ হলো একটা বিশেষ ধরনের প্রসেসর। এটা ছবি রেন্ডার করার জন্য ব্যবহার করা হতো, এখন এআই ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা একটা এনভিডিয়া H100 জিপিইউ। আর দাম প্রায় 35 থেকে 40 লাখ টাকা। আর ফাউন্ডেশন মডেলে এইরকম হাজার হাজার জিপিইউ একসাথে ব্যবহার করা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে ফাউন্ডেশন মডেল হলো এআই জগতের সবচেয়ে বড় শক্তিশালী জিনিস। তো এটাই সব কিছুর ভিত্তি। এই যে ফাউন্ডেশন মডেলটা হলো, এটাই সব কিছুর ভিত্তি। আহ, তাই এর নাম হয়েছে ফাউন্ডেশন। এবার আমরা বুঝবো যে দু ধরনের ফাউন্ডেশন মডেল আছে, টু টাইপস অফ ফাউন্ডেশন মডেল। এক হলো এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আর একটা হলো এলএমএন, লার্জ মাল্টিমোডাল মডেল। তো এলএলএম হলো ফাউন্ডেশন মডেলের সেই মডেলটা যেটা মূলত ভাষা নিয়ে কাজ করে। তুমি টেক্সট দেবে, টেক্সট পাবে, টেক্সট ইন টেক্সট আউট। মানে হলো তুমি বাংলায় তাকে প্রশ্ন করলে সে বাংলায় উত্তর দেবে, ইংরেজিতে কোড লিখতে বললে কোড লিখে দেবে, হিন্দিতে গল্প চাইলে গল্প লিখে দেবে। এর উদাহরণ হলো GPT-4, ক্লড, জেমিনাই, লামা, মিস্ট্রাল, এগুলো সবই এলএলএম। তো এটা হলো ল্যাঙ্গুয়েজ আর রিজনিং এর জন্য। আর এলএমএম, লার্জ মাল্টিমোডাল মডেল, এখানে মাল্টি মানে হলো আহ, স- সব রকম। এটা শুধুমাত্র টেক্সট নয়, সব রকম কাজ করতে পারে। মাল্টি মানে অনেক, আর মোডাল মোডাল মানে মাধ্যম। তো এখানে এ কাজ করতে পারে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, সব কিছু নিয়ে। যেমন GPT-4 আছে, জেমিনাইয়ের আছে, লাভা, উইসপার, সোরা, এগুলো সবই মাল্টি মোডাল মডেলের উদাহরণ। এখানে আমি একটু উদাহরণ দিই। তুমি ফ্রিজের ভিতরে ছবি তুলে GPT-4 কে পাঠাতে পারো, আর বলতে পারো যে এই উপাদান দিয়ে তুমি কি রান্না করবে। সে ছবি দেখবে, বুঝবে, আর তারপর রেসিপি বলবে। তাহলে এটাই হলো মাল্টি মডেল। ছবি দেখে বোঝে আর টেক্সটে উত্তর দেয়। হুইসপার হলো ওপেন এআইয়ের একটি মডেল, যেটি যে কোনো ভাষায় কথা বললে সেটি লিখে দেয়। আপনি বাংলায় কথা বলবেন, সে বাংলায় লিখে দেবে। সোডা হলো ভিডিও জেনারেশন এআই মডেল। তো তুমি যদি কোনো ভিডিওর বর্ণনা দাও টেক্সটে, সে একটি ভিডিও বানিয়ে দেবে। যেরকম বললে যে নদীতে সূর্যাস্তের দৃশ্যের ভিডিও বানিয়ে দাও, সে একটু ভিডিও বানিয়ে দেবে। তাহলে আমাদের এলএলএম হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।
যেটা ভাষার মডেল, তুমি টেক্সট দিলে টেক্সট পাবে। আর এলএমএম হলো লার্জ মাল্টিমোডাল মডেল, মানে সব মাধ্যমের মডেল, ছবি, অডিও, ভিডিও, টেক্সট সব। এবার আমি যদি এটা দেখি যে এভরি জেনএআই কনসেপ্ট ফিটস অন ওয়ান অফ টু পার্সপেক্টিভ। তার মানে হলো জেনএআই জগতে দুটি পার্সপেক্টিভ আছে। এই দুটো পার্সপেক্টিভ বুঝলে আমাদের জেনারেটিভ এআইয়ের কোনো কিছুই কঠিন আর লাগবে না। তাহলে আমি যদি দুটো পার্সপেক্টিভ এখন তোমাদের ব্যাখ্যা করি, আছে বিল্ডার্স পার্সপেক্টিভ আর ইউজার পার্সপেক্টিভ। এখন আমি যদি বিল্ডার্স পার্সপেক্টিভটা ব্যাখ্যা করি, বিল্ডার মানে হলো নির্মাতা। এরা ফাউন্ডেশন মডেল নিজেই তৈরি করে। বিল্ডিং এর মধ্যে আছে বিল্ডিং, ট্রেনিং, ডিপ্লয়িং ফাউন্ডেশন মডেল। আর কারা এই কাজ করে? ওপেন এআই, গুগল, ডিপ মাইন্ড, মেটা এআই, অ্যানথ্রোপিক, মিস্ট্রাল, এরা সব। তো এরাই ফাউন্ডেশন মডেল বানানোর কাজ করে। আর এটা কিভাবে বানায় ফাউন্ডেশন মডেল? তো এখানে তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ যে 5টা ধাপ আছে এখানে। তো প্রথম ধাপ হলো ডেটা কালেকশন, মানে তথ্য সংগ্রহ করা। তো তথ্য সংগ্রহ করার প্রথমেই মাধ্যম আছে আমাদের ইন্টারনেট। ইন্টারনেটের মধ্যে প্রচুর তথ্য সংরক্ষিত আছে। তো এই সব ইন্টারনেট ওয়েবসাইট ঘেঁটে ডেটা সংগ্রহ করে। এছাড়া উইকিপিডিয়া, লক্ষ লক্ষ বই, গিটহাব কোড সব অ্যাভেলেবেল আছে, কোটি কোটি কোড। এছাড়া রেডিট আছে, স্ট্যাক ওভারফ্লো আছে, রিসার্চ পেপার আছে, এইগুলো থেকেও তথ্য সংগ্রহ করে। এটা হলো প্রথম ধাপ, তথ্য সংগ্রহ করা। আর 2 নম্বর হলো আমাদের প্রি ট্রেনিং। প্রি ট্রেনিং মানে হলো এখানে যে তথ্যগুলো সংগ্রহ করেছে সেই তথ্যগুলো দিয়ে মডেলকে শেখানো বা মডেলকে ট্রেন করা। এখানে হাজারটা জিপিইউ, হাজারের থেকে বেশি জিপিইউ সপ্তাহের পর সপ্তাহ চলতে থাকে। আর এখানে মডেল কি শেখে? মডেল শেখে হলো ও, কোনো শব্দের পর কোন শব্দ আসবে। আর এইসব কাজ বারবার করতে করতে এটি আরও ভালোভাবে শিখে যায়, বা আহ, মডেল এই মডেলটা ভাষার গভীর নিয়মকানুন শিখে ফেলে। যেরকম আমি একটা উদাহরণ দিই, যে আকাশের রং। এখানে আমি লিখলাম আকাশের রং ড্যাশ। তো এইটা মডেল এই যে প্রি ট্রেনিং এর মাধ্যমে বুঝে যাবে যে এইখানে আকাশের রঙের পরে কি হবে, নীল হবে। তো এইরকম কোটি কোটি উদাহরণ দেখতে দেখতে মডেল অনেক কিছুই বুঝতে পারে। তারপরে 3 নম্বর আসছে আমাদের আরএলএইচএফ। তো আরএলএইচএফ এর ফুল ফর্ম হলো রিইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক। আর এখানে ব্যাপারটা হলো যখন মডেল উত্তর দেয় তখন মানুষ হলো রেটিং দেয়। হিউম্যান রেট গুড অর ব্যাড আউটপুট। তার মানে এই উত্তরটা ভালো না খারাপ, মডেল সেই রেটিং থেকে শেখে। তো কোন ধরনের উত্তর মানুষ পছন্দ করে। তো বেসিক্যালি এখানে এই যে হিউম্যান ফিডব্যাক থেকে মডেল শিখছে যে কোন উত্তরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কোন উত্তরটা পছন্দ করছে মানুষ। তো
আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে ছোটবেলায় তোমাকে উম আ তুমি যখন ভালো কাজ করতে তখন তোমার মা বলত সাবাস। আর তোমার প্রশংসা করত। আর খারাপ কাজ করলে বকা দিত। তাহলে এখান থেকে তুমি শিখে গেছো কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। তো RLHF ও ঠিক এইভাবেই মডেলকে শেখায়। আমাদের ৪ নম্বর ধাপে আছে ফাইন টিউনিং অ্যান্ড সেফটি অ্যালাইনমেন্ট। তো এই ফাইন টিউনিং এই এই যে ধাপটা আছে এই ধাপে মডেলকে শেখানো হয় যে আ এটাকে অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযথ করা। যেমন সেফটি অ্যালাইনমেন্ট, যেমন কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না। যেমন হার্মফুল আউটপুটগুলো, মানে ক্ষতিকর যেসব উত্তরগুলো সেগুলোকে নিয়ে বাদ দেওয়া। অ্যালাইন উইথ হিউম্যান ভ্যালু অ্যান্ড এথিক্স, এমন কোনো কথা বলা উচিত না যেগুলো আ মানুষের মানুষকে আঘাত করে। যেরকম ঘৃণামূলক কথা বা হিংসাত্মক কথা বলা চলবে না। যেমন তুমি উম আ জিপিটিকে জিজ্ঞেস করলে যে বোমা বানানোর আমাকে নির্দেশ দাও। তো তখন সে আ এই আউটপুটটা দেবে না। তো সেইটা ৪ নম্বর ধাপে করা হয় ফাইন টিউনিং অ্যান্ড সেফটি অ্যালাইনমেন্ট এ। আর ৫ নম্বর হলো আমাদের ডিপ্লয়মেন্ট ভায়া এপিআই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের এই যে ফাউন্ডেশন মডেলটা আছে, ফাউন্ডেশন মডেলটা আ খুবই বড় এআই মডেল। আর এটা কোটি, কোটি ডেটা দিয়ে ট্রেন করা হচ্ছে। আর এই GPT-4 এর আমি যে উদাহরণ দিয়েছি এটা তৈরি করতে ১০০ মিলিয়ন বা ১১০০ কোটি টাকার মতো খরচ। তো এইরকম ফাউন্ডেশন মডেল আ আমাদের ছোট কোম্পানি বা কোনো ডেভেলপারের তার মেশিনে চালানো সম্ভব না, বা ছোট কোম্পানির পক্ষেও মেইনটেইন করা সম্ভব না। কিন্তু আমরা যদি এটাকে ব্যবহার করতে চাই, তাহলে কিভাবে ব্যবহার করব? তো সেটাই হলো আমরা এইসব কোম্পানি কি করেছে, যেমন Google তার Gemini এর API এক্সপোজ করে দিয়েছে। বা OpenAI আ GPTর API এক্সপোজ করে দিয়েছে। যে API দিয়ে আমরা সহজে এই যে ফাউন্ডেশন মডেল আছে এদের সাথে কথা বলতে পারি। তাহলে এখানে API মানে হলো একটি দরজার মতো। এটা পৃথিবীর কাছে এই যে মডেলের যেসব গুরুত্বপূর্ণ জিনিস সেগুলোকে অ্যা উন্মুক্ত করে দিয়েছে। মানে OpenAI এর API, Anthropic এর API, এক্ষুনি যেটা বললাম। তো যেটা দিয়ে অন্য প্রোগ্রাম, তুমি যেমন কোনো একটা প্রোগ্রাম বানাচ্ছ সেটা মডেলের সাথে কথা বলতে পারে। যেমন ChatGPT ব্রাউজার খুললে দেখতে পারো যে এটি OpenAI এর API ব্যবহার করে। এখন এটা হলো বিল্ডার পার্সপেক্টিভ, মানে হলো আমাদের ফাউন্ডেশন মডেল বানানো, সেটাকে রক্ষণাবেক্ষণ করা, এইসব জিনিসপত্র। এটার জন্য রিকোয়ারমেন্ট কী, কী আছে? যে আমার PhD লেভেলের রিসার্চ দরকার। ১০০ কোটির বেশি ইনভেস্টমেন্ট লাগবে। ডিস্ট্রিবিউটেড কম্পিউটার ক্লাস্টার লাগবে। আর ইয়ার্স অফ R&D, মানে বছরের পর বছর আর এর সময় লাগবে। তো এইসব আমাদের ছোট কোম্পানি বা কোনো সিঙ্গেল ডেভেলপারের পক্ষে সম্ভব না। যেরকম আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, বিল্ডিং এ ইউনিভার্সিটি ফ্রম স্ক্র্যাচ। যেন তুমি একটা বিশ্ববিদ্যালয় বানানোর কথা ভাবছো। তো এখানে কি, কি থাকবে? তোমার জমি কেনা, তারপরে ওটাকে তৈরি করা, তারপর শিক্ষক নিয়োগ, তারপর লাইব্রেরি বানানো। এত কিছু করার পর কয়েক বছর পরে তোমার ১ম ব্যাচ বের হবে ফাউন্ডেশন তো এইভাবে ফাউন্ডেশন মডেল বানানোও ঠিক সেইরকম। এতে বিশাল বিনিয়োগ ও বিশাল পরিশ্রমের দরকার। পুরো পৃথিবীতে কয়েকটা অর্গানাইজেশনই আছে যেটা এটা করতে পারে। যেমন Google খুব বড় একটা অর্গানাইজেশন। যেমন Google অনেক বড় অর্গানাইজেশন এইটাকে মেইনটেইন করতে পারে। OpenAI এর GPT, Google এর Gemini, তারপরে Anthropic এর নাম শুনেছে? Anthropic এর হলো Claude। তো এইসব কোম্পানিগুলো এইসব
খরচ বহন করতে সক্ষম। তো এরা এইসব মডেল বানিয়েছে এবং মডেলকে মেইনটেইন করে। আমরা শুধু এদের এপিআইগুলোকে ইউজ করতে পারি। এপিআইগুলো ইউজ করে আ এইসব মডেলগুলোকে ব্যবহার করতে পারি। এবার আসি ডান দিকের পার্টটাতে, ইউজার পার্সপেক্টিভ। আ তো এখানে আ ইউজার পার্সপেক্টিভে তো আমরা কি করব? আ এখানে আমরা ফাউন্ডেশন মডেল বানাবো না। এটা আমাদের যে মডেলগুলো তৈরি হয়ে আছে, সেই মডেল ব্যবহার করে আমাদের অ্যাপ্লিকেশন বানাতে হবে। ইউজিং প্রি-বিল্ট ফাউন্ডেশন মডেল টু ক্রিয়েট অ্যাপ্লিকেশন। বিভিন্ন ধরনের এআই অ্যাপ্লিকেশন এইসব মডেল ব্যবহার করে বানানো যায়। আর হু ডাজ দিস? কারা এইসব কাজ করে? তো এখানে স্টার্টআপ কোম্পানি যেগুলো আছে, আইটি টিমস, ফ্রিল্যান্সার ডেভেলপার্স, এছাড়া বিভিন্ন রিসার্চার্স, এরা এইসব অ্যাপ্লিকেশন বানাতে পারে। একজন আ এমনকি একজন ডেভেলপার যে পাইথন জানে, এনিওয়ান উইথ দ্য পাইথন নলেজ ক্যান স্টার্ট টুডে। তো যে পাইথন জানে সেই এইসব মডেল ব্যবহার করে অ্যাপ্লিকেশন বানাতে পারবে। হ্যাঁ, তুমি যদি পাইথন জানো তাহলে তুমি আজ থেকে শুরু করতে পারো। কোনো পিএইচডি লাগবে না, কোটি, কোটি টাকাও লাগবে না। এখানে ৪ ধরনের অ্যাপ্লিকেশন বানানো যায়। যদি ১ নম্বর অ্যাপ্লিকেশনের কথা বলি, ১ নম্বরে আছে আমাদের চ্যাটবট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই চ্যাটবট ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ বহুদিন ধরেই চলছে। এটা হলো সবচেয়ে পরিচিত। যেরকম কাস্টমার সার্ভিস, আ কোয়েশ্চেন অ্যান্সার বট। তুমি একটা কোয়েশ্চেন করলে তার আনসার পেলে। আর এরা সার্ভিস দেয় হলো 24/7। এরা কখনো ঘুমায় না বা ক্লান্ত হয় না। যেরকম একটা উদাহরণ দিয়ে বলি যে, তোমার একটা অনলাইন শাড়ির দোকান আছে এবং রাত ৩টের সময় তুমি তো ঘুমাচ্ছ, কিন্তু কোনো গ্রাহক জিজ্ঞেস করলে যে একটা শাড়ির ছবি দেখি এটা কটন না কটন না, তখন এআই চ্যাটবট সাথে সাথে উত্তর দিয়ে দেবে। আর এটি বানাতে যেসব টুলসগুলো লাগে যেমন ল্যাংচেন, ওপেন এআই এপিআই, স্ট্রিমলিট। তো পরবর্তী ভিডিওতে আমি চ্যাটবট বানিয়ে দেখাবো কীভাবে ল্যাংচেন, ওপেন এআই এপিআই বা স্ট্রিমলিট দিয়ে চ্যাটবট বানানো যায়। এবার ২ নম্বর হলো আমাদের র্যাগ সিস্টেম। র্যাগের ফুল ফর্ম হলো রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। পরবর্তী ভিডিওতে আমি র্যাগ সিস্টেম রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন নিয়ে একটি ভিডিও বানাবো। সেখানে আমি র্যাগটা আ কি সেটাই বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তো এই র্যাগটা অ্যাকচুয়ালি কি? তো আমাদের এই যে ফাউন্ডেশন মডেল বা এ ফাউন্ডেশন মডেল যেটা হলো কোটি, কোটি ডেটার উপর ট্রেন হয়েছে। যেটা ওয়েবসাইটের ডেটা বা আমাদের আ বিভিন্ন ধরনের বই। কিন্তু তার কাছে প্রাইভেট ডকুমেন্ট থাকে না। কারণ প্রাইভেট ডকুমেন্টের অ্যাক্সেস নেই। তো এখানে প্রাইভেট ডকুমেন্ট না থাকার জন্য প্রাইভেট ডকুমেন্ট রিলেটেড তুমি যদি কোয়েশ্চেন করো তাহলে সে আনসার করতে পারবে না। একটা উদাহরণ দিয়ে বলি, যেরকম তোমার একটা কোম্পানি, সেই কোম্পানির লিভ পলিসি, সেটা প্রাইভেট ডকুমেন্ট। তার অ্যাক্সেস বা তার কোনো জ্ঞান ফাউন্ডেশন মডেলের কাছে নেই। তাহলে RAG হলো সেই সমস্যার সমাধান করে। এখানে তুমি RAG সিস্টেমকে সেই ডকুমেন্ট দিয়ে প্রোভাইড করে অ্যা সঠিক অংশ খুঁজে আনতে সাহায্য করো। এখানে কোনো কোম্পানির কোনো এমপ্লয়ি যদি জিজ্ঞেস করে যে HR পলিসি কি? তাহলে সে বলতে পারবে না। কিন্তু যদি তুমি প্রাইভেট ডকুমেন্টের অ্যাক্সেস দাও তাহলে সে সেখান থেকে খুঁজে তোমাকে আ বলে দিতে পারবে যে এই কোম্পানির লিভ পলিসি কি আছে। কিন্তু এটা একদমই সেফ। আ এখানে ফাউন্ডেশন মডেল হলো এই যে প্রাইভেট ডকুমেন্টগুলো স্টোর করে না, এটা শুধুমাত্র তুমি প্রোভাইড করছো আনসার দেওয়ার জন্য। এখানে আমরা ভেক্টরডিবি, পাইনকোন, ক্রোমা, ফায়াস এইগুলো ব্যবহার করতে পারি। আর ৩ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, এআই এজেন্ট। তো এআই এজেন্টটা হলো
এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্লাস টুলস। এখানে হলো আমাদের যে ফাউন্ডেশন মডেল আছে তার সাথে টুলস। এখানে শুধুমাত্র সে কোশ্চেন উত্তর করে না, এখানে তোমাকে কাজও করে দেয়। অটোনমাস মাল্টি স্টেপ টাস্ক এক্সিকিউশন। তুমি জিজ্ঞেস করলে যে আমার জন্য দিল্লি থেকে কলকাতা সবচেয়ে সস্তা ট্রেন বুক করে দাও আগামীকাল সকালে। তো এখানে এআই এজেন্ট কী করবে? সে নিজেই ট্রেনের সাইট চেক করবে, আ দামের তুলনা করবে বিভিন্ন আ ওয়েবসাইটে। তারপর আ তোমার Google ক্যালেন্ডারে অ্যাক্সেস থাকলে সে ক্যালেন্ডার দেখবে যে তোমার কোনো মিটিং আছে কিনা, তারপর বুক করে তোমার কাছে কনফার্মেশন পাঠাবে। তো এখানে অনেক এখানে শুধুমাত্র প্রশ্নের উত্তর দিচ্ছে না, কাজ করে দিচ্ছে। যে কোন ট্রেন আছে সেইসব দিকে উত্তর না দিয়ে সবকিছু ট্রেনের সাইট চেক করে দাম তুলনা করে তোমার ট্রেনের টিকিট বুক করে দিচ্ছে। এটাই হলো এআই এজেন্ট। আর এআই এজেন্ট বানানোর জন্য আমাদের LangGraph, অটোজেন, আ Clue AI এগুলো লাগে। তো আমি পরবর্তী ভিডিওতে এআই এজেন্টও কীভাবে বানাই সেটাও দেখাবো তোমাদের। 4 নম্বরে আছে আমাদের ফাইন টিউন কাস্টম মডেল। কখনো এই যে ফাউন্ডেশন মডেল হয় সেগুলো যথেষ্ট হয় না। তুমি একটা ডোমেইন স্পেসিফিক কিছু বানাতে চাইছো, যেমন তোমার একটা বাংলা আইনি সহকারী লাগবে। তো তুমি তাকে তোমার ভারতের সমস্ত আইন সম্পর্কে তাকে জানিয়ে একটা এক্সপার্ট সিস্টেম বানাতে চাও। তো এখানে তুমি লামা ইনডেক্স ইউজ করতে পারো। লামা ইনডেক্সের ব্যাপারেও আমি পরে তোমাদের বলবো। তো এখানে লামা যে মডেলটা আছে, এই মডেলকে তুমি বাংলা যেসব ভারতের আইনি ডকুমেন্ট আছে সেই সব দিয়ে তুমি তাকে প্রশিক্ষিত করে তুমি একজন আইনি সহকারী বানিয়ে ফেলতে পারো। সে শুধুমাত্র আইন সম্মত যে আইনের বিষয়ে যেসব প্রশ্ন সব কিছু সমাধান করবে, এ একটা আইনি বিশেষজ্ঞ হয়ে উঠবে। এখানে লোরা, পার্ট এইসব দিয়ে এই জিনিসগুলো পড়া যায়। আর এইখানে যে লাইব্রেরিগুলো লাগে, হাগিং ফেসের পিএফটি, এখানে খুব কম পরিবর্তন, মানে 1-2% চেঞ্জ করে তুমি খুব কম খরচে একটা আইনি বিশেষজ্ঞ তৈরি করতে পারো। তারপর তুমি যদি রিকোয়ারমেন্টসটা দেখো যে আমার ইউজার পার্সপেক্টিভ, এখানে কাজ করতে গেলে তোমার কী লাগবে? যেমন অ্যাপ্লিকেশান বানাতে গেলে তোমার যে নলেজগুলো লাগবে, পাইথন জানতে লাগবে, এপিআই কিস মানে আমার ফাউন্ডেশন মডেল, গুগলের জেমিনাইয়ের কী আছে, অ্যানথ্রোপিকের ক্লডের কী এপিআই কী আছে, ওপেন এআই এর জিপিটি কী এপিআই কী আছে, সেইগুলো তোমাকে জানতে লাগবে। এছাড়া ডোমেন নলেজ আর ল্যাংচিন ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্ক দিয়ে আমাদের এইসব অ্যাপ্লিকেশান বানানো হয়, সেইগুলো তোমাকে জানতে লাগবে। আর উইকস টু মান্থস, কয়েক সপ্তাহ বা কয়েক মাস সময় লাগবে মাত্র একটু বিল্ড করতে। তো এইখানে যদি আমি ওই ইউনিভার্সিটির এক্সাম্পল দিয়ে দেখাই, ইউজিং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট টু রান এ বিজনেস। তো তোমার একটা ব্যবসা চালানোর জন্য তোমাকে একটা ইউনিভার্সিটি বানাতে হচ্ছে না। এই ইউনিভার্সিটি থেকে যেসব গ্র্যাজুয়েট করে আসছে সেই সব স্টুডেন্টদের কাজে লাগিয়েই তুমি একটা বিজনেস ব্যবসা শুরু করতে পারো। তো ফাউন্ডেশন মডেল হলো সেই রকম। সরি, ইউজার পার্সপেক্টিভের ব্যাপারটা হলো সেরকম। তো ফাউন্ডেশন মডেল তোমাকে বানাতে লাগছে না, কিন্তু সেটা ব্যবহার করে তুমি বিভিন্ন অ্যাপ্লিকেশান বানাচ্ছ যেটা অনেক সমস্যার সমাধান করে দিচ্ছে। আর এই দলে আমাদের রয়েছে লক্ষ লক্ষ ডেভেলপার সারা পৃথিবীতে। তো তাদের তুমি হায়ার করতে পারো তুমি যদি বিজনেস করতে চাও। আর তুমি যদি নিজে ডেভেলপার হও তাহলে এপিআই কি দিয়ে সেই ফাউন্ডেশন মডেলগুলো ব্যবহার করে অ্যাপ্লিকেশান বানাতে পারো। আর তার জন্য তোমার পাইথন, এপিআই কি ও ল্যাংচেন এইসব ফ্রেমওয়ার্ক জানতে লাগবে। তো এই সব পরবর্তী ভিডিওতে আমি এই জিনিসগুলো দেখাবো, ইউজার পার্সপেক্টিভ নিয়ে কীভাবে কাজ করতে হয়। এবারে এই ফাউন্ডেশন মডেলের বিল্ডার্স পার্সপেক্টিভ, মানে যারা ফাউন্ডেশন মডেল তৈরি করে আর ইউজার পার্সপেক্টিভ যারা ব্যবহার করে, তারা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে কী কী ইম্প্যাক্ট ফেলে। এখানে দুটো ডট দেখো, এখানেই হয়েছে। তুমি ফাউন্ডেশন মডেল তৈরি করো বা ফাউন্ডেশন মডেল ব্যবহার করো, এগুলো দিয়ে তোমার
দুজনেরই কাজ আলাদা কিন্তু ফলাফল একটা বাস্তবধর্মী আর পরিবর্তন আনে। কিছু জায়গায় যেমন হেলথ কেয়ার এআই দিয়ে ক্যান্সার ধরা, উম ওষুধ আবিষ্কার, লিগাল আইনি ডকুমেন্ট তৈরি করা, বিশ্লেষণ করা, এডুকেশন মানে ব্যক্তিগত শিক্ষক বা তোমার কিছু স্টুডেন্ট হলে তুমি কিছু জানতে চাইলে বা তুমি যদি টিচার হও তাহলে তোমার কোনো ডাউটস থাকলে সেগুলো তুমি এআই থেকে ক্লিয়ার করতে পারছো। এগ্রিকালচার, ফসলের রোগ নির্ণয় করা, ফসলের সম্পর্কে জানা, ফাইন্যান্স, বিভিন্ন জালিয়াতি ধরা বা রিটেল, এন্টারটেনমেন্ট এইসব কাজে লাগে। তো এইখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে, বিল্ডার বিল্ডস দ্য ইঞ্জিন, ইউজার বিল্ডস দ্য কার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ড্রাইভ ইজ দ্য বিল্ডার। যারা ফাউন্ডেশন মডেল তৈরি করে তারা হলো আমাদের ইঞ্জিন তৈরি করছে, আর সেই ইঞ্জিন দিয়ে কার মানে ইউজার যারা আছেন ইউজার পার্সপেক্টিভে মানুষজনরা গাড়ি তৈরি করছে, আর পৃথিবীর সমস্ত লোক সেটা ড্রাইভ করছে। মানে হলো যারা ফাউন্ডেশন মডেল তৈরি করছে বিভিন্ন বড় বড় কোম্পানি, আর সেই ফাউন্ডেশন মডেলের এপিআই ইউজ করে যেসব ডেভেলপার আছে তারা অ্যাপ্লিকেশান বানাচ্ছে, আর সেই অ্যাপ্লিকেশান হলো পুরো দুনিয়া ইউজ করছে। এবার আমি যদি খুব তাড়াতাড়ি এটার একটা পার্থক্য দেখি তাহলে গোল যে গোলের দিক থেকে আমি যদি দেখি লক্ষ্যর দিক থেকে তাহলে বিল্ডার্স পার্সপেক্টিভ আছে। বিল্ডার্স পার্সপেক্টিভ ক্রিয়েট দ্য ফাউন্ডেশন মডেল হচ্ছে মানে ফাউন্ডেশন মডেল যে বড় বড় মডেল এটা তৈরি করা, আর ইউজার পার্সপেক্টিভ হলো সেই ফাউন্ডেশন মডেল ব্যবহার করে অ্যাপ বানানো। ইনভেস্টমেন্ট, ফাউন্ডেশন মডেল তৈরি করতে মিলিয়ন টাকা মানে 100 কোটিরও বেশি টাকা বিনিয়োগ করতে হচ্ছে। আর যদি ফাউন্ডেশন মডেল ব্যবহার করে অ্যাপ বানাতে চাও তাহলে শুধুমাত্র তোমাকে এপিআই খরচটা বহন করতে হচ্ছে, যেটা খুবই অ্যাফোর্ডেবল। আর এখানে কী কী স্কিলস লাগছে, ফাউন্ডেশন মডেল বানাতে গেলে তোমাকে পিএইচডি লাগবে, জিপিইউ ক্লাস্টার লাগবে, মানে অনেক অনেক জিপিইউ লাগবে, আর ইয়ার্স অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বছরের পর বছরে এর গবেষণা এবং ডেভেলপমেন্ট লাগবে। কিন্তু ইউজার পার্সপেক্টিভ ফাউন্ডেশন মডেল বানিয়ে অ্যাপ্লিকেশন বানাতে তোমার পাইথনের জ্ঞান লাগবে, ল্যাংচেন ফ্রেমওয়ার্ক কয়েক সপ্তাহে তুমি বিল্ড করতে পারবে। এবার স্কেলস অফ প্লেয়ার মানে কারা এসব করছে, 5 to 10 কোম্পানিজ ওয়ার্ল্ড ওয়াইড, যেমন গুগল, জেমিনা, যেমন গুগল, অ্যানথ্রোপিক, তারপর ওপেন এআই, এইসব বড় বড় কোম্পানিগুলো ফাউন্ডেশন মডেল বানাচ্ছে, আর ব্যবহার করছে মিলিয়ন্স অফ ডেভেলপার্স মানে কয়েক কোটি কোটি ডেভেলপার্স এগুলোকে ব্যবহার করে অ্যাপ্লিকেশান বানাচ্ছে। তো বন্ধুরা আজকে আমরা ফাউন্ডেশন মডেল সম্পর্কে বুঝলাম, জেনারেটিভ এআই জগৎটাকে। ফাউন্ডেশন মডেল কীভাবে এই জিনিসটাকে দুটো ভাগে ভাগ করেছে, যে বিল্ডার্স পার্সপেক্টিভ আর ইউজার পার্সপেক্টিভে। এখন তোমরা কোথায় যাবে তোমরা ঠিক করো, তোমরা বিল্ডার হবে নাকি ইউজার হবে। তো যদি তোমরা ডেভেলপার হও তাহলে তোমাদের ইউজার পার্সপেক্টিভে যাওয়াই উচিত, কারণ ফাউন্ডেশন মডেল বানাতে লাগে হলো কোটি টাকা, হাজার জিপিইউ বছরের পর বছর আর সময়। সেটা ছোট কোম্পানি বা ফ্রিল্যান্সার বা ছোটো ডেভেলপারের পক্ষে সম্ভব না, কিন্তু সেই মডেল ব্যবহার করে সেটা ইউটিলাইজ করে আমরা অনেক কিছুই করতে পারি। যেরকম এটার জন্য লাগছে আমাদের পাইথন, তো পাইথন শেখো, ল্যাংচেন শেখো, ওপেনএআই এপিআই ব্যবহার করো, ব্যবহার করে চ্যাটবট বানিয়ে ফেলো, র্যাগ সিস্টেম বোঝো। এই পথে এগোলে কয়েক মাসের মধ্যেই তুমি একজন জেনারেটিভ এআই ডেভেলপার হয়ে উঠতে পারবে। তো আমি এই জার্নিতে তোমাদের সাহায্য করবো। পরবর্তী ভিডিওতে আমি এই জিনিসগুলো নিয়েই কাজ করবো, চ্যাটবট বানানো, র্যাগ সিস্টেম, এআই এজেন্ট, ল্যাংচেন, ওপেন এআই এপিআই বা জেমিনার এপিআই এইসব নিয়ে আলোচনা করব। আর একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে মাত্র কয়েকটি কোম্পানি আছে, 5-10টি কোম্পানি আছে যারা ফাউন্ডেশন মডেল বানাচ্ছে, কিন্তু সেই মডেল ব্যবহার করে অ্যাপ বানাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। তো তোমরাও সেই দলে যোগ দেবে। আমি তোমাদের সাহায্য করব এইসব চ্যাটবট বা এআই অ্যাপ্লিকেশান বানানোর জন্য। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে,
আর এই চ্যানেলে এরকম সহজ ভাষায় এআই ভিডিও আরও আসবে। তাই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন টা প্রেস করে রাখবে। আর যদি তোমাদের কোনো বিষয়ে ভিডিও চাই তাহলে আমার কমেন্টে জানাবে। আমি সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব।